আসসালামু আলাইকুম। আমরা মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমের এমএফএস এই সাবজেক্টের ফাইন্যান্সিয়াল সিস্টেম লেকচার শিট হচ্ছে 3। এই লেকচার শিটে আমরা গতদিন আলোচনা করেছিলাম। এর আগে পর্যন্ত আলোচনা করেছিলাম হচ্ছে এইটি মধ্যস্থতার পরিপ্রেক্ষিতে বিএফআই এবং এনবিএফআই গুলির মধ্যে পার্থক্য আছে কি। তো এটা আমরা দেখেছিলাম বিএফআই হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আর এটা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। এর মধ্যে পার্থক্য আছে কি? হ্যাঁ, এর মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, আমরা এরপর আলোচনা করব এটি। এই অধ্যায়ে দুইটি গুরুত্বপূর্ণ শব্দ, সেটি হচ্ছে আমাদের সঞ্চয় ঘাটতি ইউনিট আর সঞ্চয় উদ্বৃত্ত ইউনিট। সঞ্চয় ঘাটতি ইউনিট আর সঞ্চয় উদ্বৃত্ত ইউনিট। তো আমাদের এখানে ধরুন দুইটা ফ্যামিলি আছে। একটা ফ্যামিলি যে উপার্জন আর্ন করে তার অতিরিক্ত অর্থটা ব্যাংকে সঞ্চয় করবে, আর যার ঘাটতি আছে তার ঋণের প্রয়োজন হবে। এই ফ্যামিলি কি করবে? ঋণ চাইবে। কার কাছ থেকে চাইবে? ব্যাংকের কাছ থেকে ঋণ চাইবে। এই ব্যাংক কি করলো? যার কাছ থেকে নিল, ডিপোজিটর যে টাকা জমা করলো তার টাকাটাই বেশি ঋণে, অর্থাৎ একে যদি 10% দেয় তাহলে এটা 15% ঋণে আবার সুদে আবার দিবে, ঋণ দিবে, তাই না? তো এখানে হচ্ছে এই ফ্যামিলিটা হচ্ছে আমাদের সঞ্চয় উদ্বৃত্ত ইউনিট আর এই ফ্যামিলিটা হচ্ছে সঞ্চয় ঘাটতি ইউনিট। এই দুটা বিষয় আমাদের এখানে মনে রাখতে হবে যে উদ্বৃত্ত ইউনিট বলতে বোঝায় তারা ব্যাংকে ডিপোজিটে তারা ব্যাংকে জমা করে, আর ঘাটতি ইউনিটটা হচ্ছে ব্যাংক থেকে লোন নেয়। তো এখানে আমাদের যে বিষয়টা বলা আছে যে কেন ঘাটতি অর্থনৈতিক ইউনিটগুলি, কেন ঘাটতি অর্থনৈতিক ইউনিটগুলি, মানে ঘাটতি ইউনিট কোনগুলো? যে এরা যারা ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়, ইউনিটগুলো অর্থের পরোক্ষ মোডের জন্য পছন্দ করে, অর্থাৎ অর্থের পরোক্ষ মোডকে পছন্দ করে আর কি। তো এখানে পরোক্ষ আর প্রত্যক্ষ মোডটা বুঝতে হবে। এই দুটো যদি বুঝি তাহলে আপনি সহজে এটা লিখতে পারবেন। পরোক্ষ মোড কোনটা? যদি অর্থ সংস্থানকারী সরাসরি ব্যবসার সাথে সংযুক্ত থাকে, যেগুলা বা ব্যবসায় যেগুলা সরাসরি অর্থ সংস্থান, যার কাছ থেকে অর্থ সংগ্রহ নিবে, এরা সরাসরি অর্থের উৎসের মালিকের সাথে সরাসরি যেটা কানেক্টেড, সেটা হচ্ছে প্রত্যক্ষ উৎস। আর পরোক্ষ উৎস হচ্ছে মধ্যস্থতা কারবারির মাধ্যমে যে অর্থটা আমরা পেয়ে থাকি, অর্থ সংস্থানটা হয়ে থাকে, সেটা পরোক্ষ উৎস। মানে বিষয়টা একটু আপনাদের কাছে একটু ক্লিয়ার হলো না? ক্লিয়ার করে দেই। ধরুন আপনি বিজনেস করবেন, এই বিজনেসের জন্য আপনার 1 লক্ষ টাকা প্রয়োজন। এই 1 লক্ষ টাকা আপনার ভাইয়ের কাছ থেকে হোক, আপনার মানে পাড়া প্রতিবেশীর কাছ থেকে হোক, যার কাছ থেকে হোক, আপনি ঋণ নিলেন। এটার নাম হচ্ছে কি? অর্থের প্রত্যক্ষ প্রত্যক্ষ অর্থায়ন, মানে সরাসরি আপনি ঋণটা নিচ্ছেন। আর অর্থের পরোক্ষ অর্থায়নটা কি? পরোক্ষ অর্থায়নটা হচ্ছে আপনি 1 লক্ষ টাকা প্রয়োজন, আপনি ব্যাংকের কাছ থেকে ঋণ নিলেন। এই ব্যাংকটা হচ্ছে কি? পরোক্ষ অর্থায়ন। ঠিক আছে? ব্যাংকের কাছ থেকে নিলেন। কারণ কি? ব্যাংক আরেক লোকের কাছ থেকে টাকাটা ব্যাংকে নিচ্ছে, ব্যাংক মধ্যস্থতা কারবারি হিসেবে কাজ করছে। তাহলে ব্যাংকটা হচ্ছে আমাদের কাছে পরোক্ষ মুড। প্রত্যক্ষ মুড হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এগুলো হচ্ছে প্রত্যক্ষ মুড। আচ্ছা, তাহলে এখন ঘাটতি ইউনিটগুলি মানে যারা ঋণ গ্রহণ করে, সহজ অর্থে এই প্রশ্নটাকে সহজ অর্থে ভাবেন। ঘাটতি অর্থনৈতিক ইউনিটগুলি মানে আমাদের যারা ঋণ নেই, সেই ঋণ নেওয়া মানে ঋণ গ্রহীতা অর্থের পরোক্ষ মুডকে কেন পছন্দ করে, মানে ঋণ গ্রহীতা ব্যাংকে কেন পছন্দ করে, সরাসরি আত্মীয় স্বজনের কাছ থেকে নেওয়া পছন্দ করে না কেন? অর্থাৎ ঋণ নেওয়াটা, আপনার আমার যদি ঋণের প্রয়োজন হয়, ঋণ নেওয়াটা এটা আমরা আত্মীয় স্বজনের কাছ থেকে না নিয়ে ব্যাংকে কেন পছন্দ করি, এই বিষয়টা। তাহলে প্রশ্নটা হচ্ছে আমাদের এই বিষয়ের উপর এখানে দেখতে হবে। হ্যাঁ, এখানে আমরা বিভিন্ন রকম কারণ আমরা দেখেছি এর আগে। তো প্রথমে আমরা দেখবো এখানে যেটা আছে। হ্যালো, একটু কথা বলতাম। জি জি। আচ্ছা, ওই যে আমি তো অনেকদিন যাবতীয় কোচিং, মানে এটাতে অ্যাড হতে পারি না। হলো জিএফসি, গভর্নমেন্ট অর্গানাইজেশন, আর এই দুইটার জন্য আমি ই করি আর কি। এই দুইটা কবে কখন কয়টার সময় হয়, রুটিন আমি কিছু জানি না। এটা রুটিন আপনার দেওয়া হয়নি? রুটিন পাননি? না, আমি তো পাইনি তো।
রুটিন আপনার এখন হচ্ছে আচ্ছা, আপনাকে শুধু লিঙ্ক দেওয়া হয়েছে, রুটিন দেওয়া হয়নি। আপনি গ্রুপে অ্যাড করা আছে, গ্রুপে অ্যাড দেখলেও পাইতেন। আমি এখনই দিচ্ছি আপনাকে, এই যে রুটিন এখনই দিলাম, হোয়াটসঅ্যাপে দিয়েছি, দেখেন আচ্ছা ঠিক আছে। একটু দেখে দিন তাহলে হবে। জি, তাহলে এখানে আমাদের ব্যাংকে কেন পছন্দ করি? বৃহত্তর পরিমাণে মূলধন এক্সচেঞ্জ। আমরা আত্মীয় স্বজনের কাছ থেকে সর্বোচ্চ 50,000, 1 লাখ টাকা, 5 লাখ টাকা পাবো, কিন্তু ব্যাংক 1 কোটি, 2 কোটি, 3 কোটি, আপনার চাহিদা অনুযায়ী, আপনার ঋণের পোর্টফোলিও অনুযায়ী আপনাকে ঋণ দিবে, তাই না? এখানে বৃহত্তর পরিমাণে মূলধনের এক্সচেঞ্জ থাকে, মূলধনের খরচ কম। আমরা যেমন চড়া সুদে গ্রামের মহাজনের কাছ থেকে বা অন্য কোনো কাছ থেকে আমরা চড়া সুদে নিই, যেমন হচ্ছে মাসিক 10% হারে সেখান থেকে নেই ইন্টারেস্ট। আর যেটা ব্যাংকের কাছ থেকে নিলে বছরে 10%। তাহলে এখানে আমাদের চড়া সুদে হচ্ছে, মানে মূলধনের খরচ এখানে ব্যাংকে কম। তহবিলে উৎসে বৈচিত্র্যকরণ। তহবিলে উৎসে বৈচিত্র্যকরণ বলতে, আপনি কোনো ঋণ গ্রহীতার কাছ থেকে, আপনি যদি কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নেন, তাহলে ওইরকম কিন্তু ও শুধু ঋণই দিচ্ছে, ও এরকম না ফসলের জমির উপর ঋণ দিচ্ছে, গরু ছাগলের উপর ঋণ দিচ্ছে, এরকম কিন্তু না। আর ব্যাংকে কিন্তু এরকম আমাদের বৈচিত্র্যকরণ আছে, ডাইভার্সিটি আছে, তাই না? ধরেন আপনাকে কৃষি জমির উপর দিবে, মানে কৃষির উপর দিবে, আপনার গবাদি পশুর উপর দিবে, আপনার চাকরির উপর। ভাত খান নাই? তো এই ফান্ডে আমাদের দিতে পারে, মানে দেওয়ার সিস্টেম রয়েছে, সেটা ব্যাংকে, কিন্তু কোনো ব্যক্তির কাছে বা অর্থায়নের প্রত্যক্ষ মূল্যে কিন্তু এটা নেই। পেশাগত দক্ষতা, ব্যাংকে যারা কাজ করে তাদের পেশাগত দক্ষতা রয়েছে, এরা আমাদের বিভিন্ন রকম পরামর্শ দিতে পারে, কিভাবে কি করলে আমাদের বিজনেসে ভালো হবে, এটা আমাদের ভালো মতো পরামর্শ দিতে পারে। আর আমাদের প্রত্যক্ষ মূল্যে ওইরকম পরামর্শ দেওয়ার কোনো সুযোগ নেই, থাকলেও সেটা হয়তো অ্যানালিটিক্যাল সঠিক হতে নাও পারে। এইরকম এখানে 4টা দেওয়া আছে, এরকম অনেক ধরনের উদাহরণগুলো আমরা দিতে পারি, যে কারণে ঋণ গ্রহীতা ব্যাংকেই পছন্দ করে, কোনো গ্রাম্য মহাজনকে পছন্দ করে না। আমাদের এখানে যে অর্থনৈতিক কারণগুলির জন্য আর্থিক মধ্যস্থতাকারীরা আমানতকারী এবং ঋণ গ্রহীতা উভয়কে ভালো আর্থিক পরিষেবা দিতে সক্ষম হয়েছে, যুক্তিসঙ্গত মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে, তা বর্ণনা করুন। তাহলে যে অর্থনৈতিক কারণগুলির কারণে আর্থিক মধ্যস্থতাকারীরা, মানে কি ব্যাংক, আর্থিক মধ্যস্থতাকারীরা মানে ব্যাংক, বীমার কথা আসবে এখানে, আমানতকারী এবং ঋণ গ্রহীতা উভয়কে ভালো আর্থিক পরিষেবা দিতে সক্ষম হয়েছে, তাহলে এবং যুক্তিসঙ্গত মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে, বর্ণনা করুন। তাহলে এখানে আপনি কি কি কারণে আমানতকারী ডিপোজিটকে সেবা দিয়ে থাকেন এবং কি কারণে ঋণ গ্রহীতাকে সেবা দিয়ে থাকেন, এটা, এবং যার কারণে আমরা মুনাফা অর্জন করি, এগুলো আমাদের বর্ণনা দিতে বলছে। প্রথমে আছে দক্ষতা। আর্থিক মধ্যস্থতাকারীরা ঝুঁকি মূল্যায়ন পরিচালনার ক্ষেত্রে বিশেষ দক্ষ এবং জ্ঞান তৈরি করে, বিভিন্ন বিষয়ে তারা জ্ঞান অর্জন করে। যেমন ব্যাংকাররা বিভিন্ন বিষয়ে পরামর্শ এবং বিভিন্ন বিষয়ে, যখন লোন ফাইল করবে, যখন তারা ঋণ দিবে, তখন তারা বিভিন্ন অ্যানালাইটিক্যাল যে বিষয়গুলো আছে তারা বিচার বিশ্লেষণ করে তারা লোন দেয়। তারা কোন সেক্টরে লাভ আছে, প্রফিট আছে, কোনটাতে নাই, এই জিনিসগুলো তারা সহজে ঋণগ্রহীতাকে বলতে পারে বা ধরে দিতে পারে। আবার ডিপোজিটের ক্ষেত্রে এইরকম, কোন ফান্ডে আমাদের, কোন স্কিমে আমাদের ডিপোজিট মানে রেট বেশি, কোনটাতে ভালো হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা দক্ষতার সহিত আমাদের কাস্টমারদের আমরা সার্ভ করি, যার কারণে তারা আমাদের এখানে আমাদের ডিপোজিট রাখে এবং ঋণ গ্রহীতা আমাদের কাছ থেকে ঋণ পেয়ে খুশি। এর ফলে আমরা যুক্তিসঙ্গত উপায়ে আমরা মুনাফা অর্জন করে থাকি। বৈচিত্র্যকরণ, এখানে বৈচিত্র্যকরণ বলতে আমাদের বিভিন্ন ডিপোজিটের, আমরা যেমন বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে, তেমনি আমাদের লোনেরও বিভিন্ন রকম প্রোডাক্ট রয়েছে। বৈচিত্র্যকরণ বা ডাইভার্সিটি, এটা বিভিন্ন ডিপোজিটের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনগুলো রয়েছে এবং লোনের ক্ষেত্রে বিভিন্ন ধরনগুলো আছে, সেটাকে বোঝাবে। আচ্ছা, তো স্কেলের অর্থনীতি, স্কেলের অর্থনীতি বলতে এখানে আর্থিক মধ্যস্থতাকারীরা স্কেলের অর্থনীতি থেকে উপকৃত হয়, কারণ তারা বড় লেনদেনের পরিমাণ নির্দিষ্ট পরিমাণ খরচ ছাড়িয়ে দিতে সক্ষম। এটি তাদের দক্ষতার সাথে কম খরচে পরিষেবা প্রদান করতে সক্ষম। আমরা স্কেলের অর্থনীতি বলতে আমরা আর্থিক মধ্যস্থতা কারবারি হিসেবে আমরা কি করি, বড় নির্দিষ্ট পরিমাণের উপর আমরা বিভিন্ন রকম স্ল্যাব বা বিভিন্ন রকম ছাড় দিয়ে থাকি। এই ছাড় দেওয়ার পরে আমরা বিভিন্ন কাস্টমার হোক কিংবা আমাদের ঋণ গ্রহীতা হোক,
এদের মধ্যে আমরা ভালো পরিষেবা দিতে পারি। এরকম কারণগুলো, অর্থাৎ আপনার কাস্টমারকে আপনি কি কি কারণ দেন যার কারণে আপনার মানে কি কি সেবা দেন যার কারণে আপনার কাস্টমার আপনার প্রতি সন্তুষ্ট থাকে। এই সন্তুষ্টের কারণেই তো হচ্ছে ব্যাংক মুনাফার্জন হয়, ব্যাংকের সুনাম অর্জিত হয়, তাই না? তারপরে আছে তথ্যের সুবিধা। আপনি সে যে তথ্য চাচ্ছে আপনি তথ্য দিলেন, হ্যাঁ, আপনি লিগালি থেকে তথ্য দিলেন। নিয়ন্ত্রক সুবিধা। আমাদের বাংলাদেশ ব্যাংক আমাদের মানে অবশ্যই তদারকি করে এবং আমাদের প্রসেস দিয়েছে, গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী আমরা আমাদের গ্রাহকদের সার্ভ করে থাকি বা আমরা আমাদের সেবা দিয়ে থাকি। ঝুঁকি ভাগাভাগি, আমরা যখন কাস্টমারদের সাথে আমরা অনেক প্রোডাক্ট রয়েছে আমরা ঝুঁকি ভাগাভাগি করে নিই। তারল্য বিধান, যথেষ্ট পরিমাণ তারল্য আমরা পর্যাপ্ত রাখি কাস্টমারের জন্য। কাস্টমার যখন চায় তখন আমরা তারল্য দিই। যদি আমার কাস্টমারের সাথে এরকম হয় তারল্য নিয়ে যে টাকা দিতে পারতেছি না, তখন কাস্টমার কিন্তু মন খারাপ হয়ে যায়, তাই না? তারল্যের বিধানটা আমাদের ঠিকঠাক মতো রেখে কাস্টমারদের সেবা প্রদান করি আমরা। উদ্ভাবন, নেটওয়ার্কের প্রভাব, পুঁজিবাজারের এক্সেস। এছাড়া আপনার মনে এই প্রশ্নের সাথে যুক্তিসঙ্গত যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আপনি দিতে পারেন আপনার মনে যেগুলো আসে। এই যে এই প্রশ্নটা দেখুন, অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো প্রশ্ন। কিভাবে এফআইএস মানে কি? ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মানে আর্থিক প্রতিষ্ঠান ঋণদাতা এবং ঋণ গ্রহীতা উভয়ের জন্য আরো ভালো সুবিধা দিতে সক্ষম। ঋণদাতা বলতে এখানে আমরা বুঝাবে যারা ডিপোজিটর, তো যারা ডিপোজিটর তাদের বুঝাবে, এবং ঋণ গ্রহীতা উভয়ের জন্য আরো ভালো সুবিধা, আর্থিক সুবিধা দিতে পারে। বৈচিত্র্যময় আর্থিক পণ্য, মানে ব্যাংকের ক্ষেত্রে এই বৈচিত্র্যময় এই কথাটা আসবে। বৈচিত্র্যময় বলতে আমাদের বিভিন্ন রকম যে পণ্য রয়েছে, এরকম প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টগুলো আমাদের ব্যবহারগুলো আমাদের আরো বাড়াবে, আরো ভালো সুবিধা দিতে পারে। যেমন আমাদের একই ব্যাংকে দেখবেন সেভিংস আছে, শুধু সেভিংস আছে, আর আছে সুপার সেভিংস বা হচ্ছে আলট্রা আলট্রা সেভিংস, এরকম বিভিন্ন রকম নাম দিয়ে থাকে। একটাতে হচ্ছে 2%, একটা হচ্ছে 1.5%, এরকম নাম দিয়ে থাকে, তাই না? ডিপিএস এর ক্ষেত্রে ওইরকম আছে, বিভিন্ন রকম নাম দিয়ে থাকে। ঠিক যে মোবাইলে মডেলের মতো, মোবাইলে মডেল যেরকম বিভিন্ন মডেল আছে, কাজ একই সব, দুই একটু পার্থক্য। ওইরকম মোবাইলে মডেলের মতো আমাদের ওইরকম প্রোডাক্টের নাম রয়েছে, বিভিন্ন রকম নাম। এখন কাস্টমারকে একটা বুঝে আমরা দিয়ে দিচ্ছি যে কাস্টমার যেটা পছন্দ করে, এরকম ব্যাপার। তো বৈচিত্র্যময় বলতে আমাদের বিভিন্ন রকম প্রোডাক্ট থাকবে আর কি। একই রকম প্রোডাক্ট না, বিভিন্ন রকম প্রোডাক্ট থাকবে। মূলধনের এক্সেস, এখানে মূলধনের এক্সেস, মূলধনের এক্সেস বলতে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগণ, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, এগুলো আমাদের ঋণদাতা এবং ঋণ গ্রহীতা উভয়ের আমাদের মূলধনের ব্যাপক এক্সেস দিতে পারে। ডিপোজিটর যারা জমা করছে, ডিপোজিট যারা রাখছে মাসে 10,000 টাকা বা 5,000 টাকা মাসে জমা করছে, তাদের হয়তো টাকার প্রয়োজন হতে পারে, অনেক টাকা। তাহলে সে টাকা আমরা কিন্তু সরাসরি কাস্টমারদের দিতে পারি। আবার ঋণ গ্রহীতার ক্ষেত্রে ওই রকম, যাদের ঋণের পর্যাপ্ততা রয়েছে এবং ঋণ পর্যাপ্ত পরিমাণে তাদের আগ্রহ আছে এবং যথেষ্ট পরিমাণ সিকিউরিটি, ভ্যালু অফ সিকিউরিটি রয়েছে, তাহলে আমরা সেখানে যথেষ্ট পরিমাণ তাকে মূলধনী এক্সেস দিতে পারি। ঝুঁকি ব্যবস্থাপনা, ব্যাংকের ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনা রয়েছে, যার কারণে ডিপোজিট এবং ঋণ গ্রহীতার ঋণ সুরক্ষিত থাকে। নেটওয়ার্ক প্রভাব, এখানে আমাদের নেটওয়ার্ক অনেক গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। ভালো নেটওয়ার্কের ফলে আমরা বিভিন্ন পক্ষের সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারি এবং আমরা তাদের সেবা দিতে পারি। নিয়ন্ত্রক তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রক তত্ত্বাবধায়ক বলতে বাংলাদেশ ব্যাংকের প্রক্রিয়াকে বোঝায়, বাংলাদেশ ব্যাংকের যে প্রক্রিয়াটার প্রসেসটা রয়েছে সেটাকে বোঝাবে। তারপরে আছে প্রযুক্তি, আমাদের বিভিন্ন রকম প্রযুক্তি আমরা ইউজ করতে পারি, তাই না? বিভিন্ন রকম প্রযুক্তি আমরা ইউজ করতে পারি। আমরা রেমিটেন্সের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম যারা ব্যাংকের ধরুন ব্যাসের ক্ষেত্রে এখন তো অনেক সব ব্যাংকে ব্রাঞ্চে এটা হয়েছে। আবার দেখা যাচ্ছে যে আমরা আরটিজিএস যেটা নতুন সেবা আসছে, এছাড়াও এগুলো তো হচ্ছে গ্লোবালি, মানে প্রত্যেকটা ব্যাংকে আছে এই ধরনের সেবা, কিন্তু আমরা ব্যাংক ওয়াইজ দেখি আইটি সেক্টরে আমরা আরো উন্নত ধরনের প্রোডাক্ট সেখানে আমরা নিয়ে আসি আরেক ব্যাংকের তুলনায় ভালো সেবা দেওয়ার জন্য, তাই না? তো এরকম উন্নত প্রযুক্তি আমরা এখানে ব্যবহার করতে পারি। দক্ষতা, দক্ষতা বলতে এখানে আমাদের অ্যাকাউন্টিং, ফিনান্স, অর্থনীতির মধ্যে বিভিন্ন বিষয়ে আমাদের ভালো দক্ষতাপূর্ণ অফিসার ম্যান পাওয়ার আমাদের এখানে
থাকে, যারা সহজেই ঋণদাতা এবং ঋণ গ্রহীতাকে আকৃষ্ট করতে পারে। ঋণদাতা এবং ঋণ গ্রহীতাকে যথেষ্ট পরিমাণে তার বিজনেসের জন্য ভালো ইনফরমেশন সে শেয়ার করতে পারে। আচ্ছা, এরকম পয়েন্ট আমরা এখানে দেব, কিন্তু মূল কথা কি, আমাদের যে সমস্যাটা হয় এ যাওয়ার পর্যন্ত প্রশ্নগুলো ধরতে আমাদের খুবই সমস্যা হয়। এই প্রশ্ন ধরার কারণে আমরা কিন্তু এটা লিখতে পারি না। বলা আছে আর্থিক প্রতিষ্ঠান বলতে কি বুঝে, আর্থিক প্রতিষ্ঠান বলতে কি বোঝেন, বিএফআই এবং এনবিএফআই এর মধ্যে মিল এবং পার্থক্য, দুটোর মধ্যে মিল এবং পার্থক্য চাইছে, প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দেখুন, আর্থিক প্রতিষ্ঠান বলতে আমরা এখানে যেটা বলা আছে যে এমন সংস্থা বা প্রতিষ্ঠানকে বোঝায় যেগুলি ব্যক্তি, ব্যবসা এবং সরকারকে আর্থিক পরিষেবা প্রদান করে। আর্থিক প্রতিষ্ঠান বলতে আপনি যে ব্যাংকে আছে, ব্যাংকটা হচ্ছে একটা আর্থিক প্রতিষ্ঠান, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এদের কাজ কি? ব্যাংকের কাজ কি? ব্যাংকের কাজ হচ্ছে আর্থিক পরিষেবা দেওয়া, তাই না? ব্যাংকের কাজ হচ্ছে আর্থিক পরিষেবা দেওয়া। এই পরিষেবাগুলোর মধ্যে রয়েছে আমানত গ্রহণ, ধার দেওয়া মানে ঋণ দেওয়া, লেনদেন সহজতর করা, বিনিয়োগের সুযোগ প্রদান করা ইত্যাদি। আর্থিক প্রতিষ্ঠান দুটি বিস্তৃত বিভাগ রয়েছে, একটি হচ্ছে বিএফআই আর একটি হচ্ছে এনবিএফআই। মানে ব্যাংকিং, একটা ব্যাংক, একটা হচ্ছে নন ব্যাংকিং বা অব্যাংকিং বা মানে নন ব্যাংকিং নামে বেশি পরিচিত এটা আর্থিক প্রতিষ্ঠান। তো এই দুটার মধ্যে আমাদের মিল চাইছে, এই দুটার মধ্যে মিল কোথায় এবং পার্থক্য কোথায়? আচ্ছা, ব্যাংকিং ফাইন্যান্সে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান নামে পরিচিত হলো এমন আর্থিক প্রতিষ্ঠান যারা গ্রাহকের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং সে আমানতগুলো গ্রাহকের কাছে ঋণ এবং ক্রেডিট প্রদান করে। ব্যাংকগুলি বিভিন্ন আর্থিক পরিষেবা যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, এটিএম পরিষেবা, বৈদেশিক মুদ্রা বিনিময় এবং বীমা প্রদান করে থাকে। অন্যদিকে নন ব্যাংকিং বা এনবিএফআই বলতে এমন আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যেগুলি ব্যাংকিং লাইসেন্স ধারণ না করে আর্থিক পরিষেবা প্রদান করে থাকে। তাহলে এখানে কি হচ্ছে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানগুলি বোঝায় যেগুলি ব্যাংকিং লাইসেন্স ধারণ না করে। এরা কি করে? ব্যাংকিং লাইসেন্স ধারণ করে না করে এরা আর্থিক পরিষেবাগুলো প্রদান করে থাকে। এই প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে আমানত গ্রহণ করে হবে তারা অন্যান্য আর্থিক পরিষেবা প্রদান করে, যেমন বিনিয়োগ ব্যবস্থাপনা, বীমা, লিজিং, ফ্যাক্টরিং, ভেঞ্চার ক্যাপিটাল ফাইন্যান্সিং, এইরকম। তাহলে এনবিএফআই এবং নন এনবিএফআই এর মধ্যে, এনবিএফআই এর উদাহরণগুলোর মধ্যে হচ্ছে বীমা কোম্পানি, মিউচুয়াল ফান্ড, লিজিং কোম্পানি, বিনিয়োগ ব্যাংক, স্টক ব্রোকার ইত্যাদি। আমাদের মিল অমিলগুলো এখানে আছে, দেখে নেবেন। আমাদের এখানে মিল আছে, এনবিএফআই, বিএফআই উভয় ধরনের ব্যক্তি, ব্যবসা ও সরকারকে আর্থিক পরিষেবা প্রদান করে। তাহলে দুইটাই কি করে? আর্থিক পরিষেবা প্রদান করে। উভয় ধরনের প্রতিষ্ঠানে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, যাতে আইনি এবং নৈতিক সীমার মধ্যে কাজ করে। বিএফআই এবং এনবিএফআই উভয়ই তাদের অফার করা পরিষেবাগুলির জন্য ফি এবং সুদের হার চার্জ করে রাজস্ব তৈরি করে। এগুলো হচ্ছে আমাদের মিল আছে, আর অমিলে এখানে আছে আমাদের বিএফআই গুলি গ্রাহকের কাছে আমানত গ্রহণ করে, এনবিএফআই গুলো করে না। বিএফআই গুলি প্রাথমিকভাবে আমানত গ্রহণ করে ঋণ প্রদানের কার্যকলাপে নিযুক্ত থাকে। আচ্ছা, এই পার্থক্যগুলো এবং অমিলগুলো দেখে নেবেন এটা। আচ্ছা, এটা আর্থিক ব্যবস্থা, ফাইন্যান্সিয়াল সিস্টেম, এটা আমাদের কাছে অনেক ভালো। এটা আর্থিক ব্যবস্থা, ভালো প্রশ্ন। এটা আর্থিক ব্যবস্থা কি? তাহলে আর্থিক ব্যবস্থা হলো প্রতিষ্ঠানের বাজার মধ্যস্থকারী নেটওয়ার্ক, যা ব্যক্তি, ব্যবসা ও সরকারের মধ্যে তহবিল এবং আর্থিক সম্পদের বিনিময়ের কাজকে সহজ করে। এতে সঞ্চয় এবং বিনিয়োগ অ্যাকাউন্ট, ঋণ, বন্ড, স্টক বা বিমানীতির মতো আর্থিক পণ্য এবং পরিষেবাগুলি একটি পরিষেবার অন্তর্ভুক্ত করে। একটি আর্থিক ব্যবস্থার প্রধান কাজগুলির মধ্যে সঞ্চয়কে একত্রিত করা, উৎপাদনশীলতার মধ্যে মূলধন বরাদ্দ করা। আচ্ছা, তাহলে আর্থিক ব্যবস্থা হচ্ছে আমাদের কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে, আর্থিক ব্যবস্থা হচ্ছে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে বা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে ব্যক্তি, ব্যবসা এবং সরকারের মধ্যে আর্থিক সম্পদগুলি বিনিময় করা সহজ করে। এখানে আমাদের
আর্থিক ব্যবস্থা হচ্ছে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমাবদ্ধ বা ভৌগোলিক নির্দিষ্ট দেশের মধ্যে হবে। তাদের ব্যক্তি, ব্যবসায়, সরকারের তহবিল এবং আর্থিক সম্পদের কাজের বিনিময়কে সহজতর করা। তাহলে আর্থিক ব্যবস্থা একটি নির্দিষ্ট এলাকা ভিত্তিক হবে। মুদ্রা ব্যবস্থা হচ্ছে সরকারের নীতি। অর্থ পেমেন্ট ব্যবস্থা হচ্ছে পেমেন্ট, এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে ফান্ড ট্রান্সফার পদ্ধতি। তাহলে আমরা এই তিনটা পদ্ধতি আমরা আগে দেখে আসছিলাম যে কি কি মুদ্রা ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা আর হচ্ছে মুদ্রা ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা আর আরেকটা কি যেন ব্যবস্থা ছিল না, তিনটা ছিল। ওটা ছিল হচ্ছে আচ্ছা ওটা ছিল হ্যাঁ এই যে সরি আর্থিক ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা এবং পেমেন্ট সিস্টেম মানে পরিশোধ পদ্ধতি। এই ফাইন্যান্সিয়াল সিস্টেমটা হচ্ছে এক নির্দিষ্ট দেশের মধ্যে, আর মনিটারি হলো একটি নির্দিষ্ট দেশের মধ্যে অর্থকে নিয়ন্ত্রণ করার জন্য যে বিভিন্ন নীতিগুলো সরকার কর্তৃক বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক যেগুলা জারি করা হয় সেটা হচ্ছে মনিটারি পলিসি। আর পেমেন্ট সিস্টেমটা হচ্ছে এই একটি নির্দিষ্ট এলাকার মধ্যে থাকবে না, একটা নির্দিষ্ট এলাকার মধ্যে এটা থাকবে না। এক পক্ষ আরেক পক্ষকে অর্থ যখন স্থানান্তর করে বিভিন্ন মাধ্যমে বা তহবিল স্থানান্তর করে, এই স্থানান্তর করার প্রক্রিয়াটাকে বলা হয় পেমেন্ট সিস্টেম। আচ্ছা, এখানে আমাদের রিলেশনশিপ নির্ণয় করতে হচ্ছে আর্থিক মুদ্রা এবং অর্থ প্রদান ব্যবস্থার মধ্যে সম্পর্ক কি। তাহলে আর্থিক হচ্ছে আমাদের পুরা বাংলাদেশ, মুদ্রা হচ্ছে পুরা বাংলাদেশকে অর্থ নিয়ন্ত্রিত করার জন্য সরকারের যে নীতি সেটা হচ্ছে মুদ্রা নীতি। আর অর্থ প্রদান হচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে প্রদান করার জন্য, অর্থ প্রদান করার জন্য যে বিভিন্ন সুবিধা বা প্ল্যাটফর্ম ইউজ করে, এই সবগুলো মিলে হচ্ছে অর্থ প্রদান ব্যবস্থা, অর্থ প্রদান সিস্টেম। আচ্ছা, এটা আর্থিক ব্যবস্থার উপাদানসমূহ আলোচনা করো। আর্থিক ব্যবস্থার বিভিন্ন উপাদানসমূহ আমাদের আলোচনা করতে বলছে এখানে। আর্থিক ব্যবস্থা, আমরা আমাদের দেশে যে বিভিন্ন অর্থ প্রদান থেকে শুরু করে, আমরা দেশের এক পক্ষ আরেক পক্ষকে অর্থ প্রদান থেকে শুরু করে দেশীয় স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা যে বিভিন্ন রকম মুদ্রা সচল রাখি, আমরা লেনদেন সচল রাখি, এই সবগুলো মিলেই হচ্ছে আমাদের কাছে আর্থিক ব্যবস্থা। আর্থিক ব্যবস্থা একটু নির্দিষ্ট শুধু লেনদেন আদান প্রদানকে বোঝায় না। আমাদের মুদ্রা ব্যবস্থা, অর্থ প্রদান ব্যবস্থা, এগুলো সকল কিছু মিলে আমাদের একটা সৃষ্টি হয় কি আর্থিক ব্যবস্থা। আর্থিক ব্যবস্থার উপকরণ সমূহ এখানে বলা আছে উপাদান সমূহ। আর্থিক ব্যবস্থার উপাদান সমূহ আর্থিক উপকরণ বা সম্পদ সমূহ। আর্থিক উপকরণ বা সম্পদ বলতে বিভিন্ন ধরনের আর্থিক পণ্য বোঝায় যা ব্যক্তি, কর্পোরেশন এবং সরকার বিনিয়োগ, সঞ্চয় এবং মূলধন বাড়াতে সাহায্য করে। এখানে আমাদের উপাদান হলো আর্থিক অবস্থায় আর্থিক প্রতিষ্ঠান থাকতে হবে, কারণ আর্থিক প্রতিষ্ঠান ছাড়া আর্থিক উপাদান আমরা কল্পনা করতে পারি না। অবশ্যই আর্থিক প্রতিষ্ঠান থাকতে হবে। মধ্যস্থতা কারবারি, মধ্যস্থতা কারবারি আমাদের থাকবে। মধ্যস্থতাকারী এমন সত্তা বা এমন ব্যক্তি যা আর্থিক বাজারে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে লেনদেন সহজতর করতে সহায়তা করে। তারপর হচ্ছে আর্থিক বাজার। আর্থিক বাজার হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ব্যক্তি, কর্পোরেশন এবং সরকার আর্থিক উপকরণের সম্পদ ক্রয় এবং বিক্রি করে থাকে। তাহলে আর্থিক বাজার হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ব্যক্তি, কর্পোরেশন এবং বিভিন্ন প্রতিষ্ঠান সম্পদ ক্রয় বিক্রি করতে পারে। আচ্ছা, এখানে আমাদের এই পয়েন্টগুলো দেওয়া আছে। তো আপনি কিভাবে, এখানে পরের প্রশ্ন বলা আছে, আপনি কিভাবে আর্থিক উপকরণগুলি সংজ্ঞায়িত করবেন? উপকরণকে কয়েকটি উপায়ে শ্রেণীবদ্ধ করা যায়, উদাহরণসহ ব্যাখ্যা করো।
অতটা ইয়ে না। সেকেন্ডারি ফিনান্সিয়াল মার্কেটের মূল উদ্দেশ্য কি, কিভাবে তারা প্রাথমিক আর্থিক বাজার থেকে ভিন্ন? এই প্রশ্নটা অনেক 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 ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তাহলে সেকেন্ডারি ফাইন্যান্সিয়াল মার্কেটের মূল উদ্দেশ্য কি? সেকেন্ডারি ফাইন্যান্সিয়াল মার্কেট যদি আমরা বুঝি তার উদ্দেশ্যটা আমরা দেখতে পারবো। তারা কিভাবে প্রাথমিক বাজার থেকে আলাদা, তাহলে প্রাথমিক বাজার থেকে তারা কিভাবে আলাদা? তাহলে আমাদের এই অধ্যায়ে সেকেন্ডারি ফাইন্যান্সিয়াল মার্কেট কি সেটা বুঝতে হবে, প্রাথমিক আর্থিক বাজার কি সেটা বুঝতে হবে, তাই না? এটা যদি বুঝে তাহলে আমরা সহজে অ্যান্সার করতে পারবো। আচ্ছা, সেকেন্ডারি আর্থিক ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বলতে এখন বলা আছে সেকেন্ডারি ফাইন্যান্সিয়াল মার্কেটগুলি সেই বাজারকে বোঝায় যেখানে বিনিয়োগকারীরা ইতিমধ্যে বিদ্যমান সিকিউরিটিজ যেমন স্টক, বন্ড এবং ডেরিভেটিভস ক্রয় এবং বিক্রি করে যা পূর্বে কোম্পানি এবং অন্যান্য সংস্থা দ্বারা জারি করা হয়েছিল। এখানে এটা কি বুঝলাম আমরা, যে সেকেন্ডারি ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে সেই মার্কেট যে মার্কেটে আমরা কোনো আর্থিক পণ্য অন্য কোনো কোম্পানির কাছ থেকে, ধরুন এই লোক এবিসি কোম্পানির কাছ থেকে নিচ্ছে, এটা এবিসি কোম্পানি এবিসি কোম্পানির কাছ থেকে শেয়ার কিনছে, এই শেয়ারটা যখন এবিসি কোম্পানির কাছে বিক্রি না করে ডাইরেক্ট কোনো একটা মার্কেটে আমরা ব্রোকারেজ হাউসে বসে বা বাইরে ওই ইনস্ট্রুমেন্টে ওই শেয়ারটা বিক্রি করে দিলাম, তাহলে এই যেটা বিক্রি করে দিলাম সেটার নাম হচ্ছে কি সেকেন্ডারি ফাইন্যান্সিয়াল মার্কেট। যে মার্কেটে বিক্রি করে দিলাম, অর্থাৎ মোট কথা সেকেন্ড হ্যান্ড জিনিসগুলোকে যদি আমরা মার্কেটে বিক্রির চেষ্টা করি বা বিক্রি করি তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ডারি ফাইন্যান্সিয়াল মার্কেট। অর্থাৎ কোনো কোম্পানি এ কোম্পানির কাছ থেকে শেয়ার ক্রয় করেছি, এ কোম্পানির কাছ থেকে শেয়ার ক্রয় করে নিচ্ছি মিস্টার করিম, এ কোম্পানির কাছ থেকে শেয়ার ক্রয় করে নিচ্ছে করিম। করিম কি করছে, এ কোম্পানিকে না দিয়ে করিম বি কোম্পানিকে শেয়ার বিক্রি করছে কত, এত টাকা। তাহলে এই যে বি কোম্পানি কিন্তু সরাসরি এ কোম্পানির কাছ থেকে নেয়নি, বি কোম্পানি কার কাছ থেকে নিচ্ছে, সরাসরি কোনো মিডিয়ার মাধ্যমে নিচ্ছে, মানে যে সম্পদটা ক্রয় করেছে তার কাছ থেকে নিয়েছে। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ডারি মার্কেট। যখন আমরা কোনো প্রোডাক্ট আমরা যখন ক্রয় করব সরাসরি কোম্পানির কাছ থেকে না ক্রয় করে যে আগে ক্রয় করেছে বা যে বিনিয়োগ করছে বা যার কাছে আছে তার কাছ থেকে আমরা এই জিনিসটা পেতে পারি, বা পাওয়াকে বলা হয় সেকেন্ডারি মার্কেট। তো সেকেন্ডারি মার্কেট কি হবে, তারা আর্থিক বাজার থেকে বা প্রাইমারি আর্থিক বাজার থেকে ভিন্ন। আমরা যখন শেয়ার করি কোনো কোম্পানির শেয়ার ক্রয় করি তাহলে সরাসরি কোম্পানির কাছ থেকে যেটা কিনে নিচ্ছি সেটা হচ্ছে প্রাথমিক আর্থিক বাজার। কিন্তু সেটা যদি আর বন্ধুর কাছ থেকে না নিয়ে আমরা ডাইরেক্ট যদি কোনো কোম্পানির কাছ থেকে না নিয়ে আমরা আমাদের বন্ধুর কাছ থেকে কিনা ছিল তার কাছ থেকে নিচ্ছি কোনো শেয়ার, সেটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ডারি মার্কেট। অর্থাৎ কোনো কোম্পানির ইনস্ট্রুমেন্ট যখন আমরা ক্রয় করবো সরাসরি কোম্পানির কাছ থেকে না নিয়ে আমরা শেয়ার ওই কোম্পানি যার কাছ থেকে নিয়েছে আর কি, কোন লোক ওই কোম্পানির কাছ থেকে নিয়ে তার কাছ থেকে আমরা যখন নেবো সেটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ডারি মার্কেট। আচ্ছা, এখানে আমাদের তারল্য প্রদানের কথা বলা আছে। সেকেন্ডারি ফাইন্যান্সিয়াল মার্কেটে বিনিয়োগকারীদের প্রয়োজন অনুযায়ী সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করার অনুমতি দিলেও তারল্য প্রদান করে। এই তারল্য বিনিয়োগকারীদের পক্ষে অবস্থান প্রকাশ করা এবং প্রস্থান করা সহজ করে, যা ঝুঁকি কমাতে এবং বিনিয়োগের আয় বাড়াতে সাহায্য করে। তাহলে এখানে আমাদের সরাসরি অর্থ দিয়ে ক্রয় বিক্রয় হয়,
হ্যাঁ, যথেষ্ট পরিমাণ তারল্য এখানে বজায় থাকে এবং এখানে আমাদের ঝুঁকি সরাসরি যে তারল্য নগদ টাকা লেনদেনের ফলে যে ঝুঁকি সৃষ্টি কম ঝুঁকি সৃষ্টি হয় সে কম ঝুঁকির মধ্যে এটা পড়ে। তারল্য প্রদান আমরা যখন সেকেন্ডারি মার্কেটে শেয়ার ক্রয় করবো এখানে ডাইরেক্ট তারল্য প্রদান হতে পারে। মূল্য আবিষ্কার এখানে নতুন মূল্য তৈরি হতে পারে। একটা শেয়ার আমরা কোনো কোম্পানির কাছ থেকে যখন 100 টাকা করে নিয়েছি, ওই শেয়ার হয়তো কোনো কারণে আমরা হয়তো দাম বেড়ে গেছে, সেটা 110 টাকা করে আমরা 12 টাকা করে বা 15 টাকা করে আমরা বিক্রি করতে পারি। একেবারে মূল্য আবিষ্কার, যা যে ইনস্ট্রুমেন্টের মূল্যটা ছিল তার চেয়ে অধিক পরিমাণ মূল্য বা কম পরিমাণ মূল্য নিতে পারি। এখানে দক্ষতা কাজ করে, ঝুঁকি ব্যবস্থাপনা, স্বচ্ছতা। এখানে অবশ্যই আমাদের স্বচ্ছতা থাকতে হবে। স্বচ্ছতা না হলে কিন্তু এতদূর পর্যন্ত ওঠা কঠিন। তারপরে আছে বৈচিত্র্যকরণ মূলধনী অ্যাক্সেস। আচ্ছা, মাধ্যমিক আর্থিক বাজারগুলি প্রাথমিক আর্থিক বাজার থেকে আলাদা। অবশ্যই প্রাথমিক বাজার থেকে আলাদা। কি কারণে আলাদা হয়? এখানে আমাদের প্রাথমিক বাজারে সরাসরি কোম্পানির কাছ থেকে আমরা প্রোডাক্ট ক্রয় করি, আর মাধ্যমিক বাজারে বা সেকেন্ডারি বাজারে আমরা সরাসরি কোম্পানির কাছ থেকে না, কোনো ব্যক্তির কাছ থেকে, যে পূর্বে কোম্পানির কাছ থেকে ক্রয় করেছিল কোনো ব্যক্তির কাছ থেকে আমরা ক্রয় করে থাকি। তারপরে বলেছে প্রাথমিক বাজার হলো যেখানে নতুন সিকিউরিটি, স্টক, বন্ড প্রাথমিকভাবে ইস্যু করা হয়, বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হয়। একটি প্রাথমিক বাজারে লেনদেন ইস্যুকারী সংস্থা বা সংস্থার সিকিউরিটি বিক্রি করা হয়। মানে এই কথায়, মোট কথায়, যে আমরা যে পক্ষ সরাসরি কোম্পানির কাছ থেকে ক্রয় করে নিই তাকে হচ্ছে আমরা প্রাথমিক বাজার বলি। আর আমরা সরাসরি কোম্পানির কাছ থেকে না নিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে যদি আমরা সিকিউরিটিজ ক্রয় করে থাকি তাহলে সেটাকে বলে সেকেন্ডারি মার্কেট। এখানে অর্থ বাজার এবং পুঁজি বাজার। অর্থ বাজার বলতে স্বল্পমেয়াদী ধার ও ঋণের বাজারকে বোঝায়। আমরা এই চ্যাপ্টার দেখা হয়েছিল কিনা। আচ্ছা, অর্থ বাজার এবং পুঁজি বাজার। অর্থ বাজার হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী ধার বা ঋণের বাজারকে বোঝায়। আর পুঁজি বাজার বলতে তাহলে অর্থ বাজার আর পুঁজি বাজার যখন আমরা আলোচনা করব, অর্থ বাজার হচ্ছে সবসময় স্বল্প মেয়াদী আর পুঁজি বাজার হচ্ছে সবসময় দীর্ঘমেয়াদী। এই দুটা ভাষা এখানে আমরা দেখব। পুঁজি বাজার বলতে মূলধন বাজার। পুঁজি বাজারের অপর নাম হচ্ছে কি? ক্যাপিটালাইজ মার্কেট বা ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট সবসময়ের জন্য দীর্ঘমেয়াদী হয়। হ্যাঁ, সবসময় দীর্ঘমেয়াদী হয়। আমরা অর্থ বাজারটা হচ্ছে স্বল্প মেয়াদী আর পুঁজি বাজার হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী বাজার। আচ্ছা, মুদ্রা বাজার এবং মূলধন বাজার। এই পুঁজি বাজার যেটা আছে না, একে আমরা লিখতে পারি পুঁজি বাজার জায়গায় আমরা মূলধন বাজার লিখতে পারি। এই দুটোর মধ্যে পার্থক্য: মুদ্রা বাজার মানি মার্কেটের স্বল্পমেয়াদী এবং ঋণ সিকিউরিটিজ নিয়ে কাজ করে 1 বছর বা তার কম সময়ের মধ্যে পরিপক্ক হয়, তাকে আমরা মুদ্রা বাজার বা অর্থ বাজার বলি। আর পুঁজি বাজার বা মূলধন বাজার হচ্ছে যে পুঁজি বাজার দীর্ঘমেয়াদী ঋণ, ইকুইটি, সিকিউরিটিজের সাথে
আচ্ছা, তাহলে অর্থ বাজার হচ্ছে আমাদের কাছে স্বল্প মেয়াদী, আর পুঁজি বাজার হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী। পুঁজি বাজারটা আমাদের মূলধন জাতীয় বাজার হিসেবে আমরা দেখবো। এই দুটোর মধ্যে আমরা পার্থক্য লিখবো। এখানে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে, আমরা ছোট ছোট করে লিখবো। এখান থেকে পরে ছোট ছোট করে লিখবো। প্রশ্ন বড় কিন্তু লেখা যাবে না, এত বড় করে লিখলে সময় অনেক শেষ হয়ে যাবে একটা লিখতেই। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিকিউরিটি এন্ড নন সিকিউরিটি? তাহলে নিরাপত্তা এবং অনিরাপত্তা বাজারের মধ্যে পার্থক্য। তাহলে পার্থক্য এখানে আছে, নিরাপত্তা বাজারগুলি আর্থিক বাজারগুলিকে বোঝায়, যেখানে সিকিউরিটি, স্টক এবং অন্যান্য বিনিয়োগ উপকরণ কেনা এবং বিক্রি করা হয়। অন্যদিকে অনিরাপত্তামূলক বাজারে থেকে যে কোনো পণ্য কেনাবেচা করা হয়। অনিরাপত্তা বাজারের উদাহরণগুলোর মধ্যে হচ্ছে খুচরা বাজার, পণ্য বাজার এবং রিয়েল এস্টেট বাজার। আচ্ছা, আমরা 8:45, এটা মনে হয় 8:50 পর্যন্ত আছে। যাই হোক, আমরা আগামী দিন একদিন করে এটার ম্যাথ দেখবো, আর একদিন করে এই থিওরি আমরা আলোচনা করবো। আগামী দিন ইনশাল্লাহ আমরা ম্যাথ দেখবো এটার। আপনারা থাকবেন, আমরা ম্যাথ আলোচনা করবো আগামী দিন। হুম। আমরা এই সাবজেক্টের আগামী দিন ম্যাথ আলোচনা করব। আপনারা ইয়ে করবেন, যে আমরা একদিন ম্যাথ এবং একদিন এটার থিওরি আলোচনা করব। থিওরিগুলো গুরুত্বপূর্ণ আমাদের, অবশ্যই কিন্তু এই থিওরি থেকে ভালো অ্যান্সার করতে হবে। থিওরিতে যদি ভালো একটু কোশাল অ্যান্সার না করেন তাহলে সমস্যা হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা, আপনার নিজের বানার একটা ক্ষমতা এখানে থাকতে হবে। নিজে একটু বানিয়ে লেখার একটু চেষ্টা করবেন। পয়েন্ট গুলা এই যে একই হতে হবে ওইরকম না। আর একদিন ম্যাথ আর একদিন আমরা থিওরি আলোচনা করবো। আচ্ছা, এরপর আমাদের আছে, আজকে হচ্ছে 16 তারিখ। 16 তারিখ এমএফএস আছে, অর্গানাইজেশন ম্যানেজমেন্ট। অর্গানাইজেশন ম্যানেজমেন্ট যাদের আছে, ঠিক 50 শুরু করবো, 3 মিনিট পরে একটু জয়েন করবেন আপনারা। ওটা শুরু করবো, অর্গানাইজেশন ম্যানেজমেন্ট। আর আমি